আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবচেয়ে বড় কথা ঈদের আনন্দে মেতে আছেন। আমি আরিফ এবং আজকে আমার পাশে আছে আমাদের প্রিয় তানিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া এখানে, আরিফ ভাইয়ের সাথে। আরে আজকে কথা বলতে বলতেই মনে হচ্ছে ঈদের সকাল শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক আনন্দ লাগছে। হ্যাঁ, আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজকে আমরা কথা বলবো ঈদের দিন নিয়ে। ঈদ মানে শুধু নামাজ আর সেমাই না। ঈদ মানে একটা অনুভূতি, একটা স্মৃতি, একটা পরিবার। একদম সঠিক কথা বলেছ আরিফ ভাই। ঈদ মানেই হল বছরের সেই একটা দিন যেদিন মনে হয় দুনিয়াটা একটু বেশি সুন্দর। ছোটবেলায় যেভাবে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত উত্তেজনায় থাকতাম, সেই অনুভূতিটা কিন্তু এখনও একটু একটু আছে। আমিও। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা বলবো ঈদের সকালের সেই জাদুকরী অনুভূতি, পরিবারের সাথে সময়, ঈদের খাওয়া দাওয়া আর মাঝে মাঝে যে মজাদার বিব্রতকর পরিস্থিতিগুলো হয় সেগুলো নিয়েও। ওই যে আত্মীয়দের প্রশ্ন, বিয়ে কবে, চাঠি কেমন চলছে, এগুলো বাদ দিলে কি ঈদ হয়? একদমই না। তো শ্রোতারা, আপনারা চা বা সেমাইয়ের কাপটা হাতে নিন আর আমাদের সাথে থাকুন এই পুরো সফরে। এটা হবে একটা ঈদের আড্ডা, হৃদয়ের কথা। তানিয়া আপু, আমি সত্যি বলছি, ঈদের সকালটা হলো বছরের সবচেয়ে স্পেশাল সকাল। তুমি জানো না, ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে চাঁদপুরে ঈদের আগের রাতে আমি ঘুমোতেই পারতাম না। আরে তুমিও? আমিও একই অবস্থা। ঢাকায় থাকলেও সেই অনুভূতিটা ছিল। মনে আছে যখন ছোট ছিলাম, ঈদের আগের রাতে বাবা নতুন জামা বিছানার পাশে রেখে দিতেন আর আমি ঘুমের ভান করতাম, কিন্তু আসলে শুধু সেই জামার দিকেই তাকিয়ে থাকতাম। একদম, আমিও। আর সকালে উঠেই ফজরের আজান শোনা মাত্রই মা ডাকতেন, আরিফ, ওঠো, গোসল করো। আর সেই গোসলের পানিতেও মনে হতো ঈদের গন্ধ আছে। সুবহান আল্লাহ। আচ্ছা আরিফ ভাই, একটা কথা বলো তো, তোমাদের বাড়িতে ঈদের সকালে প্রথমে কি হতো, মানে নামাজে যাওয়ার আগে? আমাদের বাড়িতে প্রথমে দাদার ঘরে যেতাম সালাম করতে। দাদা সবসময় চোখ বন্ধ করে বসে থাকতেন তাসবিহ হাতে। আমি সালাম দিলে উনি আমার মাথায় হাত রেখে দোয়া করতেন। সেই মুহূর্তটা এখনও মনে পড়লে বুকটা ভরে যায়। দাদা আর নেই, কিন্তু সেই দোয়াগুলো এখনও সাথে আছে মনে হয়। উম, একটু থামে। আরিফ ভাই, তুমি যেটা বললে এটা আমার নিজের কথাও মনে করিয়ে দিল। আমার নানুর কথা মনে পড়ছে। নানু আমাকে ঈদের সকালে সবসময় বলতেন, তানিয়ামা, আজকের দিনটা সুন্দর করে রাখো, কারণ এই দিনটা আল্লাহর নেয়ামত। নানু এখন সিলেটে, বয়স হয়েছে, এখন আর ঢাকায় আসতে পারেন না, তাই ফোনেই ঈদ মুবারক হয়। তাই তো, এটাই বোধহয় ঈদের আসল কথা, সম্পর্কগুলো। নামাজ পড়তে গিয়ে ময়দানে হাজারো মানুষ, সবাই সাদা পোশাকে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। সেই দৃশ্যটা মাশাল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, আর জানো তো আরেফ ভাই, ঈদের নামাজের পরে যে কোলাকুলি হয় সেটা, পাশের বাড়ির চাচা যার সাথে হয়তো সারা বছর তেমন কথা হয় না, সেদিন সেও জড়িয়ে ধরেন। মনে হয় সব দূরত্ব মুছে যায়। একদম ঠিক বলেছ তানিয়া আপু। ঈদ মোবারক বলার সাথে সাথে যে হাসিটা বিনিময় হয় সেটা কিনতে পাওয়া যায় না কোনো দোকানে। ঠিক আছে, এখন আসি সবার প্রিয় বিষয়, ঈদের খাওয়া। তানিয়া আপু, ঈদে তোমার বাড়িতে কি রান্না হয়? ওহ, কোথা থেকে শুরু করব? সকালে সেমাই তো অবশ্যই, দুই রকমের। একটা হলো দুধ চিনি দিয়ে সিদ্ধ সেমাই, আরেকটা হলো ঘিয়ে ভেজে বানানো শুকনো সেমাই, যেটায় বাদাম কিশমিশ দেওয়া থাকে। আম্মু দুটোই বানান, কারণ বাবা একটা পছন্দ করেন, ভাইয়া আরেকটা। বাড়িতে গণতন্ত্র। আমাদের বাড়িতেও তাই। তবে আমাদের সিগনেচার হল মায়ের হাতের পায়েস। মা সেটা রাতভর রান্না করেন, পাতলা দুধ থেকে ঘন হয়ে যাওয়া পায়েস। সেটার গন্ধেই সকাল শুরু হয়। সত্যি বলছি, ঈদের সকালে সেমাই পায়েসের একটা আলাদা স্বাদ আছে। বাইরে হোটেলে যতই দামি খাও, মায়ের হাতে সেমাইয়ের কাছে কিছুই না। আর দুপুরে? দুপুরে কি হয় তোমাদের? দুপুরে হলো মেন ইভেন্ট, গরুর মাংস। কোরবানির ঈদ হলে তো অবশ্যই, কিন্তু ঈদুল ফিতরেও আমাদের বাড়িতে মাংস রান্না হয়। পোলাও বা খিচুড়ির সাথে মাংস। আর আমার চাচি বানান তেহারি, সেটা জাস্ট অসাধারণ। তানিয়া আপু, আমি তোমাকে একটা গল্প বলি। গত ঈদে আমাদের পাশের বাড়ির রহিম চাচা, উনি প্রতি ঈদে আমাদের বাড়িতে একটা বড় ডেক বিরিয়ানি পাঠান। এটা হলো তার ঈদের ট্র্যাডিশন। সেই বিরিয়ানির জন্য আমাদের পুরো বিল্ডিং অপেক্ষা করে। এটাই তো বাংলাদেশের ঈদ, প্রতিবেশীর সাথে খাবার শেয়ার করা, একে অন্যের বাড়িতে যাওয়া। কিন্তু আরিফ ভাই, এখন শহরে এই সংস্কৃতিটা একটু কমে যাচ্ছে না?
ফ্ল্যাট বাড়িতে প্রতিবেশীর সাথে দেখাই হয় না সারা বছর? হ্যাঁ, এটা একটা সত্যি কথা। আগে মহল্লায় সবাই চিনত, এখন অ্যাপার্টমেন্টে একই তলায় থেকেও নাম জানি না। ঈদটা কিন্তু এই দূরত্বটা একটু কমাতে পারে, যদি আমরা একটু উদ্যোগ নিই। একদম ঠিক। আচ্ছা, ঈদের খাওয়ার প্রসঙ্গে একটা মজার কথা বলি। ঈদের দিন বাংলাদেশে কতজন মানুষ ডায়েট ভাঙেন বলো তো? শতভাগ। আমার এক বন্ধু সারা রমজান মাস ডায়েট করেছে, 5 কেজি কমিয়েছে। ঈদের দিন সকালে সেমাই, দুপুরে বিরিয়ানি, বিকেলে মিষ্টি, রাতে আবার মাংস। একদিনেই ফিরিয়ে দিয়েছে সব। আমিও। জানো তো, ঈদের দিন একটু কম খাবো বলে শুরু করি, কিন্তু মায়ের চাপে, চাচির চাপে, দাদির চাপে শেষমেশ পেট নিয়ে হাঁটতেও কষ্ট হয়। কিন্তু সেটাতেও কি একটা আনন্দ আছে না? আছে আছে। মায়ের হাতের রান্না খেলে ক্যালোরি কম লাগে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। একদম সত্যি কথা। ঠিক আছে, এখন আসি ঈদের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে। তানিয়াপু, বলো তো, ঈদের দিন সবচেয়ে কমন প্রশ্নগুলো কি? ও মাই গড, শুরু হয়ে যাক। প্রথমেই আসে বিয়ে কবে করবে, তারপর চাকরি কেমন চলছে, তারপর বেতন কত, তারপর এখনো পিএইচডি করোনি কেন। এই 4টে প্রশ্ন হলো ঈদের প্যাকেজ ডিল। একদম পারফেক্ট। আমি তোমাকে একটা গল্প বলি। গত ঈদে আমার ফুপু জিজ্ঞেস করলেন, আরিফ, চাকরিতে প্রমোশন হয়েছে? আমি বললাম, না ভুপু, এখনো হয়নি। উনি বললেন, তোমার বাবার বয়সে তোমার বাবা তো ম্যানেজার হয়ে গেছিল। আমি কি বলবো বলো? ক্লাসিক। আর আমার খালামণি আছেন, উনি প্রতি ঈদে জিজ্ঞেস করেন, তানিয়া, বিয়ের কথাবার্তা কিছু হচ্ছে? আমি বলি, না খালামণি। উনি বলেন, আরে, বয়স কিন্তু চলে যাচ্ছে। আমার বয়স ২৬। বয়স চলে যাচ্ছে মানে কি বলো তো? বাংলাদেশে ২৬ মানে শেষ সময়। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে এই প্রশ্নগুলো অনেক সময় কষ্টও দেয়। কেউ হয়তো চাকরি নিয়ে স্ট্রাগল করছে, কেউ রিলেশনশিপ নিয়ে কঠিন সময় পার করছে, আর সেই মুহূর্তে এই প্রশ্নগুলো পিন ফোটানোর মতো লাগে। সত্যি কথা। আমার এক বন্ধু আছে, সে এই কারণে ঈদের দিন আত্মীয়দের বাড়ি যেতে চায় না। কিন্তু আমি মনে করি এই মানুষগুলো আসলে খারাপ উদ্দেশ্যে জিজ্ঞেস করেন না। ওনারা ভালোবাসেন, কিন্তু প্রশ্নটা ঠিকঠাক বলতে পারেন না। হ্যাঁ, এটা একটা জেনারেশন গ্যাপ। আমার মা বলেন, ওরা আদর করেই জিজ্ঞেস করে, হয়তো সেটাই ঠিক। কিন্তু আমরা যারা এই প্রশ্ন পাই, আমরাও একটু স্মার্টলি জবাব দিতে পারি। ইনশাআল্লাহ সময় হলে হবে, এটা বললেই কাজ হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ, এই একটা শব্দই সব সমস্যার সমাধান। কিন্তু একটা মজার কথা বলি, এই আত্মীয়দের সাথে দেখা না হলেও কিন্তু মিস করতাম, কারণ ঈদের দিনটা ওই হই হুল্লোড় ছাড়া কেমন যেন ফাঁকা লাগে। একদম ঠিক। আমার দাদির বাড়িতে ঈদের দিন সব মিলিয়ে ৪০-৫০ জন হতো। সেই ভিড়, সেই শোরগোল। এখন সেটা নেই। দাদি নেই, দাদির বাড়িটা এখন ভাগ হয়ে গেছে। তখন মনে হয় ওই বিরক্তিকর প্রশ্নগুলো না হলে কেমন খালি খালি লাগত। একটু আবেগী। জানো তো আরেফ ভাই, আমার বাবা বলেন, মানুষ থাকলে প্রশ্ন থাকে, প্রশ্ন না থাকলে মানুষ নেই। এই কথাটা অনেক গভীর মনে হয় আমার কাছে। সুবহানাল্লাহ, এটা অনেক সুন্দর কথা। শ্রোতারা, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, তানিয়া আপু, একটু পিছনে যাই। ছোটবেলার ঈদ মানে কি ছিল? ছোটবেলায় ঈদ মানে ছিল সালামি। আমি সত্যি বলছি, তখন আমরা ছোটরা ক্যালকুলেশন করতাম, এই ঈদে কত সালামি পাব। বাবার অফিসের লোকজন আসবেন, তারা দেবেন, চাচারা দেবেন, পাড়ার বড়রা দেবেন, সব মিলিয়ে হিসাব। হ্যাঁ, আমি আর আমার ভাই একটা প্রতিযোগিতা করতাম, কার সালামি বেশি হয়। আর সন্ধে সব এক জায়গায় ঢেলে গণনা করতাম। সেটাই আমাদের ঈদের একটা মজার অনুষ্ঠান ছিল। আর নতুন জামা, ছোটবেলায় নতুন জামা পরে পাড়ায় ঘুরতে বের হতাম, সবাই দেখুক, এই ইচ্ছা থাকত। মনে আছে যখন আমার বয়স বছর ৮-৯, বাবা আমাকে পাঞ্জাবি কিনে দিয়েছিলেন সাদা রঙের, সোনালি বর্ডারের। আমি সেটা পরে ঈদের মাঠে গিয়েছিলাম। নামাজ শেষে কোলাকুলি করতে গিয়ে পাঞ্জাবিতে দাগ লেগে গিয়েছিল। কি কান্নাকাটিই না করেছিলাম। ও মাই গড, সেই কান্নাটা বুঝতে পারছি। নতুন জামায় দাগ, সেটা ছোটবেলায় মহা ট্র্যাজেডি। কিন্তু মা বললেন, দাগ লাগলেই বোঝা যায় আনন্দ করেছ। তারপর থেকে আর কষ্ট লাগেনি। ইস, কি সুন্দর কথা। আচ্ছা, ছোটদের ঈদ নিয়ে একটা কথা বলতে চাই। এখন অনেক পরিবারে দেখি ছোটরা ঈদের দিনও মোবাইলে বুঁদ হয়ে থাকে। এটা একটু কষ্টের লাগে আমার। হ্যাঁ, সত্যি। আমরা ছোটবেলায় ঈদের দিন ছাদে উঠতাম, মাঠে খেলতাম, পাড়ায় ঘুরতাম। এখন শিশুরা অনেক সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। অভিভাবকদের একটু সচেতন থাকা দরকার ঈদের দিনটায়।
একদম ঈদের দিনটা স্ক্রিন ফ্রি রাখার চেষ্টা করা উচিত। ওই দিনটা পরিবারের জন্য, মানুষের জন্য। 6. পঞ্চম অংশ, ঈদের বিকেল, বেড়ানো, আড্ডা আর রাতের শেষ বিদায়। তানিয়া আপু, ঈদের বিকেলের কথা বলো তো, ওই সময়টা কেমন কাটে তোমার? ঈদের বিকেলটা হলো রিল্যাক্স টাইম। সকালের হৈহুল্লোড়ের পরে বিকেলে একটু থিতু হয়ে বসা। আমাদের বাড়িতে বিকেলে সবাই মিলে ছাদে বসতাম, বাবা, মা, চাচা, চাচি সবাই। সেই আড্ডায় পুরনো গল্প উঠত, হাসি উঠত। হ্যাঁ, আর ঈদের বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে বের হওয়া, এটাও একটা ট্রেডিশন। আমরা কলেজে পড়ার সময় ঈদের বিকেলে ঢাকার রাস্তায় বেরোতাম, রিকশায় চড়ে গুলশান থেকে ধানমন্ডি, ধানমন্ডি থেকে মিরপুর, শুধু ঘুরতাম। ওহ, সেই অভিজ্ঞতা। কিন্তু ঈদের দিন ট্রাফিক কিন্তু আলাদা থাকে, মানে অনেক কম। ঢাকা একটু ফাঁকা হয়। হ্যাঁ, এটা মজার ব্যাপার। ঢাকার যেটা সারা বছর ট্রাফিক জ্যামে থাকে, ঈদের দিন সেটা প্রায় ফাঁকা, কারণ সবাই গ্রামে চলে গেছে। সেই ফাঁকা ঢাকাও সুন্দর লাগে। আর যারা ঢাকায় থেকে যান, পরিচ্ছন্নতা কর্মী, হাসপাতালের কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, এদের ঈদের দিনটার কথা মনে হলে অনেক শ্রদ্ধা লাগে। এরা নিজেদের পরিবার ছেড়ে আমাদের সেবা করছেন। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললে তুমি। এই মানুষগুলোর কথা আমরা অনেক সময় ভুলে যাই, তাদের জন্য একটু দোয়া করলে ভালো হয়। হ্যাঁ, আর সম্ভব হলে তাদের জন্য কিছু একটা করা, একটু মিষ্টি দেওয়া, একটু কথা বলা, এটাও ঈদের ভালোবাসার অংশ। এবার ঈদের রাতের কথা বলি। ঈদের রাতে একটা মিষ্টি বিষণ্ণতা আসে না তোমার? মানে দিনটা শেষ হয়ে যাচ্ছে, এই অনুভূতি। আরে, তুমি কিভাবে বুঝলে? এটা আমারও হয়। ঈদের রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়, ইস, দিনটা শেষ হয়ে গেল, এতদিন অপেক্ষা করলাম, এটুকুতেই শেষ। কিন্তু আবার মনে হয়, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দিন পেয়েছি। একদম, কৃতজ্ঞতাবোধ, এটাই বোধহয় ঈদের সবচেয়ে বড় শিক্ষা। 7. কার্যকরী পরামর্শ, ঈদকে আরও অর্থবহ করুন। তানিয়া আবু আর আরিফ ভাইয়ের কথোপকথন থেকে যা শিখলাম। টিপ 1, মানুষের সাথে সময় দিন। ঈদের দিন ফোন রেখে মানুষের সাথে থাকুন। পরিবার, বন্ধু, প্রতিবেশী, এই সম্পর্কগুলোই আসল সম্পদ। টিপ 2, পুরনো মানুষদের মনে রাখুন। দাদা, দাদি, নানা, নানু যারা দূরে আছেন তাদের ফোন করুন। বয়স্ক আত্মীয়দের সালাম করুন। এই দোয়াগুলো জীবনের পাথেয়। টিপ 3, আত্মীয়দের প্রশ্নে বিরক্ত না হয়ে হাসুন, ইনশাল্লাহ বলুন। মনে রাখুন, ওনারা ভালোবাসার ভাষায় কথা বলছেন। টিপ 4, ছোটদের সাথে খেলুন। ঈদের দিন শিশুদের মোবাইল থেকে সরিয়ে মাঠে নিয়ে যান। তাদের সাথে লুকোচুরি খেলুন, গল্প বলুন। টিপ 5, অন্যদের কথা মনে রাখুন। গৃহকর্মী, নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের আনন্দের ভাগ দিন। একটু ঈদি দিন, একটু কথা বলুন। টিপ 6, খাবার ভাগ করুন। প্রতিবেশীদের সাথে রান্না ভাগ করুন। ঈদের ভাগাভাগির মধ্যেই আনন্দ। টিপ 7, কৃতজ্ঞ থাকুন। ঈদের রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু ভাবুন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা দিন পেয়েছি। আর শেষও নয়, সমাপনী, বিদায়ের আগে শেষ কথা। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তানিয়াপু, ঈদ নিয়ে তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা? একটাই বলতে হলে বছর 10 আগের কথা। আমার বাবা তখন অনেক কষ্টের মধ্যে ছিলেন। চাকরিতে সমস্যা ছিল, টাকা পয়সার টানাটানি ছিল। ঈদের আগের দিন আমি দেখলাম বাবা চিন্তিত মুখে বসে আছেন। ঈদের সকালে উঠে দেখলাম বাবা অনেক আগেই উঠে নামাজে চলে গেছেন। নামাজ থেকে ফিরে আমাকে জড়িয়ে ধরে বললেন, তানিয়া মা, আলহামদুলিল্লাহ, আমরা 3 জন একসাথে আছি, এটাই সবচেয়ে বড় ঈদ। সেই মুহূর্তটা আমি কখনো ভুলব না। মাশাল্লাহ তানিয়াপু, অনেক সুন্দর একটা স্মৃতি শেয়ার করলে। আসলে ঈদের আনন্দ জিনিসপত্রে না, মানুষে। আর তোমার বাবার সেই কথাটা, পরিবার একসাথে থাকাটাই সবচেয়ে বড় নেয়ামত। তোমার প্রিয় স্মৃতি কোনটা? আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হল আমার দাদার সাথে শেষ ঈদ। দাদা তখন অসুস্থ, হুইলচেয়ারে ছিলেন। ঈদের মাঠে যেতে পারেননি। আমি নামাজ পড়ে ফিরে দাদার পায়ে সালাম দিলাম। দাদা আমার মাথায় হাত রেখে অনেকক্ষণ ধরে দোয়া করলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। সেই দোয়াটা আমার সাথে আছে। দাদা সেই ঈদের কয়েক মাস পরেই চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার দাদাকে জান্নাত নসিব করুন, আমিন। আরিফ ভাই, আজকে এই কথাটা বলার জন্য ধন্যবাদ। ঈদ আমাদের শেখায় জীবনটা ক্ষণস্থায়ী, মানুষগুলো ক্ষণস্থায়ী। যতদিন আছেন ততদিন ভালোবাসুন। আমিন। শ্রোতারা, আজকের এপিসোডে আমরা অনেক কথা বললাম, হাসলাম, একটু আবেগীয় হলাম। এটাই আমাদের পডকাস্টের উদ্দেশ্য, সত্যিকারের কথা বলা, সত্যিকারের অনুভূতি ভাগ করা। হ্যাঁ, এবং আপনাদের ঈদের গল্পও শুনতে চাই। কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদের স্মৃতি কোনটা, কিংবা আত্মীয়দের সবচেয়ে মজার প্রশ্নটা কী ছিল। সেটা জানতে অবশ্যই চাই। আর যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে জানান,
কমেন্ট করুন আপনাদের ফিডব্যাকই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হ্যাঁ, এবং আপনাদের ঈদের গল্পও শুনতে চাই। কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদের স্মৃতি কোনটা, কিংবা আত্মীয়দের সবচেয়ে মজার প্রশ্নটা কী ছিল। সেটা জানতে অবশ্যই চাই। আর যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে লাইক দিয়ে জানান, কমেন্ট করুন। আপনাদের ফিডব্যাকই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন। বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন এপিসোড আসা মাত্রই নোটিফিকেশন পান। এবং পরের সপ্তাহ আমরা কথা বলবো একটা অনেক মজার বিষয় নিয়ে, বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান। মেহেদি রাত, গায়ে হলুদ, বিয়ের হইচই সব নিয়ে আড্ডা হবে, সেটা মিস করবেন না। সেটা একটা ধামাকা এপিসোড হবে। তো শ্রোতারা, আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক সবাইকে। পরিবারের সাথে ভালো সময় কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।